আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা সম্প্রতি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, একটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা কথা বলছি উত্তরা মাইলস্টোন কলেজে দিয়াবাড়ি ক্যাম্পাসে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনা নিয়ে। আমাদের হাতে এই ঘটনা নিয়ে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন আছে, তো আমরা মূলত সেই প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করেই আজ আলোচনাটা করব। চেষ্টা করব দুর্ঘটনার পিছনের কারণগুলো বুঝতে, এর প্রভাব কতটা গভীর, আর অবশ্যই নিরাপত্তার যে প্রশ্নগুলো এখন উঠছে সেগুলো নিয়ে একটু তলিয়ে দেখতে। তাহলে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। এটা নিঃসন্দেহে একটা ভয়াবহ ট্র্যাজেডি। ঘটনাটা যেভাবে ঘটল একেবারে হঠাৎ করে, আর জায়গাটাও দেখুন, একটা স্কুল ক্যাম্পাস। ঠিক যখন স্কুল ছুটি হচ্ছে, বাচ্চারা বেরোচ্ছে, অভিভাবকরা অপেক্ষা করছেন। পরিস্থিতিটা যে কতটা মারাত্মক হতে পারে সেটা ভাবলেই শিওরে উঠতে হয়। এর প্রভাবটা শুধু ওই মুহূর্তের নয়, অনেক গভীর। ঠিক তাই। যদি ঘটনার বিবরণে যাই, ২১শে জুলাই ২০২৫ বাংলাদেশ বিমান বাহিনীর একটা ট্রেনিং প্লেন। প্রতিবেদনে বলছে ওটা F-7 BGI মডেলের ছিল। প্লেনটা টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ল। সময়টা ছিল বিকেল, আর পড়ল গিয়ে সোজা মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের ভেতরে। আর সবচেয়ে চিন্তার বিষয় যেটা, ওই সময়টাতেই স্কুল ছুটি হয়েছে। প্রাইমারি সেকশন বিল্ডিং আর তার পাশের ক্যান্টিন ঠিক তার উপরে এসে পড়ে। পুরো এলাকা তখন ছাত্রছাত্রী, টিচার, অভিভাবকে ভর্তি। একটা ছুটির সময়ের আনন্দ চোখের নিমেষে ভয়ঙ্কর এক দৃশ্যে পাল্টে গেল। এই বিষয়টা কিন্তু একটু ভাবার মতো। দেখুন, একটা মিলিটারি ট্রেনিং প্লেন, সাধারণত তো এগুলোর নিয়ন্ত্রিত আকাশসীমায় ওড়ে, তাই না? সেটা কিনা রাজধানীর এত ভেতরে একটা স্কুলের মতো জায়গায় এভাবে ভেঙে পড়া, এটা খুবই অস্বাভাবিক। আর স্কুল ছুটির সময় হওয়াতে হতাহতের ঝুঁকিটা অনেক বেড়ে গিয়েছিল। দুঃখজনকভাবে সেটাই হয়েছে। আমাদের কাছে অবশ্য বিমানটা টেকনিক্যাল ডিটেলস নেই, ওই F-7 BGI, তাই সেদিকে যাচ্ছি না। কিন্তু মূল বিষয়টা হলো, একটা স্কুলের প্রাণকেন্দ্রে এমন আঘাত, যেখানে ছোট ছোট বাচ্চারা ছিল, এটা পুরো ঘটনার ভয়াবহতা অনেক বাড়িয়ে দিয়েছে। শুধু বিল্ডিং ভাঙা না, এটা মানুষের আস্থার জায়গাতেও একটা বড় ধাক্কা। আর এই ভয়াবহতার সবচেয়ে করুণ ছবিটা আমরা দেখতে পাই হতাহতের সংখ্যায়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো তৌকির ইসলাম, উনি তো মারা গেছেনই, সেই সাথে প্রায় ৩৪ জনের প্রাণ গেছে। আর মন ভেঙে দেওয়ার মতো ব্যাপার হলো, নিহতদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিশু শিক্ষার্থী, হয়তো ৫ থেকে ১০ বছর বয়স হবে তাদের। এই সংখ্যাটা কিন্তু প্রাথমিক, উদ্ধার কাজ যখন চলছিল তখন বাড়ার আশঙ্কাও ছিল। আর আহতের সংখ্যাও তো কম নয়, ১৭০ জনেরও বেশি। ভাবা যায়, সত্যি সংখ্যাগুলো তো শুধু সংখ্যা নয়, এর পিছনে কতগুলো পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প, কত কান্না। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ সিরিয়াসলি ইনজোর্ড, কেউ হয়তো কম, কিন্তু প্রত্যেকটা পরিবার তাদের প্রিয়জনদের জন্য ভীষণ উদ্বেগে আছে। পুরো দিয়াবাড়ি এলাকা, আসলে বলা ভালো সারা দেশেই একটা শোকের পরিবেশ। প্রতিবেদনে যেমন বলা হয়েছে, শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কথাটা হয়তো ওই গভীর শূন্যতা বোঝানোর জন্য যথেষ্ট না। একদম ঠিক বলেছেন। এই যে ৩৪টা জীবন চলে গেল, যার মধ্যে এতগুলো শিশু, এটা সত্যি একটা জাতীয় ট্র্যাজেডি। এর প্রভাবটা কিন্তু শুধু তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত বা চিকিৎসার মধ্যে আটকে নেই। যারা এই ঘটনাটা দেখেছেন, বিশেষ করে বাচ্চারা, তাদের মনের ওপর যে ভয়ানক চাপ পড়েছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD, ভয়, আতঙ্ক, এগুলো থেকে বেরোতে অনেক সময় লাগবে। স্বাভাবিক জীবনে ফেরাটাও চ্যালেঞ্জিং হতে পারে। একটা পুরো কমিউনিটির মানসিক স্বাস্থ্যের ওপরে প্রভাবটা অনেক গভীর। আর অভিভাবকরা, তাদের মনেও তো একটা ভয় ঢুকে গেল স্কুলে বাচ্চাকে পাঠিয়ে নিশ্চিন্ত থাকা নিয়ে। এই ব্যাপক ক্ষতি আর প্রাণহানির পর স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠছে। প্রতিবেদনটাও সেই দিকে ইঙ্গিত করছে। প্রথমত, এই যে ট্রেনিং প্লেনগুলো, এগুলোর কন্ডিশন কেমন ছিল? নিয়মিত মেন্টেন্যান্স কি ঠিকঠাক হতো? আর দ্বিতীয়ত, এবং সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, ঢাকা শহরের মতো এত ঘন বসতিপূর্ণ এলাকার আকাশে, বিশেষ করে যেখানে স্কুল কলেজ আছে, সেখানে এই ধরনের ট্রেনিং প্লেন বা অন্য কোনো সামরিক বিমান ওড়া, এটা আসলে কতটা নিরাপদ? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
ঘটনার পরপরই অবশ্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন রিপোর্টে দেখলাম একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হল ঠিক কী কারণে দুর্ঘটনাটা ঘটল সেটা খুঁজে বের করা, মানে যান্ত্রিক ত্রুটি ছিল, পাইলটের ভুল, নাকি অন্য কিছু। আর শুধু কারণ বের করাই না, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য কী করা উচিত সেই সুপারিশ করাও তাদের দায়িত্ব। দেখুন, এই প্রশ্নগুলো শুধু জরুরি নয়, এগুলো আমাদের পুরো নগর পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা এগুলোর দিকেই আঙুল তোলে। তদন্ত কমিটির কাজটা কিন্তু খুবই কঠিন আর সেন্সিটিভ হবে। অনেকগুলো দিক তাদের দেখতে হবে। যেমন ধরুন, বিমানের কোনো টেকনিক্যাল ফল্ট ছিল কিনা, ইঞ্জিন বা কন্ট্রোল সিস্টেমে কোনো সমস্যা। ব্ল্যাক বক্সের ডেটা এখানে খুব জরুরি। বিমানের মেইনটেনেন্স ঠিকমতো হয়েছে কিনা, সেখানে কোনো গাফিলতি ছিল। আবার পরিবেশগত ফ্যাক্টরও দেখতে হবে, মানে দুর্ঘটনার সময় আবহাওয়া কেমন ছিল, ওই এলাকায় জরুরি অবতরণের মতো জায়গা ছিল কি, পাইলটের শারীরিক বা মানসিক অবস্থা, তার ট্রেনিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়েছিল কিনা, আর সবথেকে বড় কথা পলিসিগত বিষয়গুলো, মানে ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে ট্রেনিং প্লেনের রুট এগুলো কতটা নিরাপদ, ইমার্জেন্সিতে বিকল্প ব্যবস্থা কি ছিল, এগুলো সবই খতিয়ে দেখতে হবে। এখানে যা ভাববার বিষয় তা হলো তদন্তের রিপোর্টে কি আসবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই রিপোর্টের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানে স্বচ্ছতাটা খুব জরুরি। রিপোর্টটা কি পাবলিক করা হবে, সুপারিশগুলো কতটা মানা হবে, এগুলোর ওপরই কিন্তু নির্ভর করবে ভবিষ্যতে আমরা কতটা নিরাপদ থাকতে পারব। শুধু দোষী খুঁজে বের করা নয়, সিস্টেমের কোথায় ফাঁক আছে সেটা বের করে ঠিক করাটাই আসল লক্ষ্য হওয়া উচিত, তাই না? হ্যাঁ, স্বচ্ছতার বিষয়টা আপনি ঠিকই বলেছেন। এটা আসলেই খুব দরকারি। কারণ যখন সামরিক বাহিনীর বিষয় জড়িত থাকে, অনেক সময় দেখা যায় তথ্যের প্রবাহটা হয়তো একটু নিয়ন্ত্রিত থাকে। কিন্তু এরকম একটা জাতীয় ট্র্যাজেডির ক্ষেত্রে মানুষের তো জানার অধিকার আছে। তদন্ত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে আর তাদের সুপারিশগুলো কতটা বাস্তবায়ন হবে সেটাই এখন দেখার। এই ঘটনার পর তো নিশ্চয়ই নগর পরিকল্পনাবিদ বা প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অবশ্যই হয়েছে। এই ঘটনাটা আসলে শহর পরিকল্পনা আর সামরিক কার্যক্রমের সহাবস্থান নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করেছে। শহরগুলো তো দিন দিন বাড়ছে, তাই না? ফাঁকা জায়গা কমছে। আগে হয়তো যেখানে এয়ারবেস ছিল বা ট্রেনিংয়ের রুট ছিল সেগুলো এখন ঘন বসতিপূর্ণ এলাকা। ফলে আগের দিনের যে সেফটি প্রোটোকল বা রুট সেগুলো হয়তো আজকের জন্য যথেষ্ট নয়। এখন চ্যালেঞ্জটা হলো কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে, মানে একদিকে দেশের নিরাপত্তার জন্য সামরিক ট্রেনিং দরকার, আবার অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এই দুটোর মধ্যে ব্যালেন্স করা। এর জন্য হয়তো নতুন নিয়মকানুন দরকার, নতুন প্রযুক্তি, যেমন সিমুলেটর ট্রেনিং আরও বাড়ানো বা ট্রেনিং এরিয়াগুলোকে শহরের বাইরে নিয়ে যাওয়া, এগুলো নিয়ে ভাবতে হতে পারে। যদিও প্রত্যেকটারই আবার নিজস্ব চ্যালেঞ্জ আছে। তার মানে এটা শুধু একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসাবে দেখলে চলবে না, এটা হয়তো আরও বড় কোনো সিস্টেমিক সমস্যার দিকেও ইঙ্গিত করছে। হ্যাঁ, অনেকাংশেই তাই। দেখুন, একটা দুর্ঘটনা হয়তো অনেকগুলো ছোট ছোট কারণের যোগফল, কিন্তু যখন সেটা এরকম ভয়াবহ রূপ নেয়, একটা জনবহুল স্কুলকে আঘাত করে, তখন শুধু তাৎক্ষণিক কারণগুলো খুঁটিয়ে দেখলেই হয় না। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা, আমাদের নগর পরিকল্পনা, ঝুঁকি মূল্যায়নের প্রক্রিয়া, এগুলো কতটা আপ টু ডেট। ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে হলে একটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টাকে দেখতে হবে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, সব মিলিয়ে যদি একটু গুছিয়ে বলি, মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে F-7 BGI ট্রেনিং প্লেনের দুর্ঘটনাটা একটা অভাবনীয় মর্মান্তিক ঘটনা। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো তৌকির ইসলাম সহ প্রায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। ১৭০ জনেরও বেশি আহত। এই ঘটনা শুধু বিশাল প্রাণহানি আর মানসিক যন্ত্রণাই তৈরি করেনি, বরং সামরিক প্রশিক্ষণের নিরাপত্তা, ঘনবসতিপূর্ণ এলাকায় এর চলাচল, এসব নিয়ে অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। একটা উচ্চ পর্যায়ের কমিটি এখন তদন্ত করছে। আশা করা যায় তাদের সুপারিশ ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে সাহায্য করবে। হ্যাঁ, আর সব শেষে আমার মনে একটা মৌলিক প্রশ্ন আসছে, যেটা হয়তো আমাদের সবাইকে ভাবাবে। দেখুন, একদিকে দেশের নিরাপত্তার জন্য সামরিক বাহিনীর ট্রেনিং, তাদের সক্ষমতা বাড়ানো, এটা জরুরি, অস্বীকার করার উপায় নেই।
আবার অন্যদিকে শহরে যারা বাস করেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাটাও তো রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটা। মাইলস্টোন কলেজের এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দুটো আপাতবিরোধী প্রয়োজনের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা কতটা কঠিন কিন্তু কতটা জরুরি। কিভাবে একটা সমাজ তার সামরিক প্রস্তুতির চাহিদা আর সাধারণ মানুষের নিরাপত্তা এই দুটোর মধ্যে একটা কার্যকর টেকসই ভারসাম্য খুঁজে পাবে, বিশেষ করে যখন শহরগুলো দিন দিন বাড়ছে। এই প্রশ্নটার উত্তর খোঁজা হয়তো এই ট্র্যাজেডি থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা সত্যিই আশা করি তদন্ত ঠিকভাবে হবে, দায়ীদের খুঁজে বের করা হবে এবং সবচেয়ে জরুরি হল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।